নমস্কার সকলকে, আপনাদের ইকো ভিশন ইউটিউব চ্যানেলে আমি সমর দাস তোমাদের এসটিজিটির ইকোনমিক্সের প্রিপারেশন করাচ্ছি এবং এটি চলছে একটি কম্প্রিহেন্সিভ স্টাডি এবং কম্প্রিহেন্সিভ লেকচার সিরিজ, যেটাতে আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি, যেটা হলো থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার অথবা ভোক্তার আচরণ তত্ত্ব। যদি এর আগের ক্লাসগুলি আপনারা করে থাকেন তাহলে দেখবেন যে ইউনিট 1-এর যে পার্ট 1, 2, 3 এগুলি কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। লাস্ট ক্লাস যেটা করিয়েছি এটা হলো কোয়ালিটি অফ পপুলেশন অথবা মানবের যে উন্নয়ন, কোন একটা দেশের মানবের উন্নয়ন বা কোয়ালিটি যেটাকে বলা হয়, কোয়ালিটি বা মানব সম্পদের কোয়ালিটির, যেটা লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম। এবং আজকে যেটা করাবো এটা হলো কনজিউমার বিহেভিয়ার। তো আজকের ক্লাসের মধ্যে পুরা কনজিউমার বিহেভিয়ার যে 4 নম্বর পার্টটা আছে এটার পুরো একটা একটা সামারি দিয়ে দেব, তারপরে 1 বাই 1 যে টপিকগুলি আছে সবকটা কভার করব। যারা অলরেডি ফলো করে আসছেন আমার চ্যানেলকে, প্রত্যেকটা ভিডিও দেখে আসছেন, তারা ভালো করে জানেন যে আমি প্রত্যেকটা টপিককে এইভাবে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে কিন্তু সিরিয়ালি আমি কভার করছি। আপনারা অবশ্যই দেখে আসছেন যারা ফলো করছেন, এবং যারা নতুন আজকে এসেছেন তাদের জন্য বলে দিই, আপনারা এই চ্যানেলের প্লে লিস্টের মধ্যে যেতে পারেন। প্লে লিস্টে গিয়ে দেখবেন 2টা প্লে লিস্ট আলাদা করা আছে, ইংলিশ মিডিয়াম আর বেঙ্গলি মিডিয়ামে। চাইলে 2টা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর প্রেফারেন্স অনুযায়ী যার বেঙ্গলি ভালো লাগে বেঙ্গলি দেখতে পারেন, বা ইংলিশ ভালো লাগে ইংলিশ দেখতে পারেন। কিন্তু প্রত্যেকটা প্লে লিস্টের মধ্যে কিন্তু এইভাবে ভিডিওগুলি সিরিয়াল করে দেওয়া আছে। আর আমি সাজেস্ট করব যে সিরিয়াল করে ভিডিওগুলি দেখুন, তাহলে কিন্তু জিনিসগুলি বুঝতে আরও ক্লিয়ার হবে। তাহলে বেশি সময় নষ্ট না করে আজকের যে ক্লাসটা এটা স্টার্ট করা যাক। এটা কিনা ভোক্তার আচরণ তত্ত্বের উপরে। তো দেখে নিই আগে ভোক্তার আচরণ তত্ত্ব বলতে কি বোঝায়। ভোক্তার আচরণ তত্ত্ব এমন একটি অর্থনৈতিক তথ্য যা ব্যাখ্যা করে কিভাবে একজন ভোক্তা তার সীমিত আয় এবং বাজেট দিয়ে বিভিন্ন পণ্য বা পরিষেবার মধ্যে পছন্দ নির্ধারণ করে। তার মানে ভোক্তার আচরণ তত্ত্ব থেকে আমরা বুঝি একজন ভোক্তার ব্যবহার সম্পর্কে। ভোক্তা হলো আমরা, ভোক্তা হলো আমরা যারা কিনা জিনিসপত্র ক্রয় করে তাদেরকে ভোক্তা বলে। আর যখন আমরা ভোক্তার আচরণ বলবো তার মানে হলো, এটার মানে হলো আমাদের আচরণের কথা বলছে। তাহলে ভোক্তা আমরা, কারণ আমরা জিনিসপত্র বুক করি। আর ভোক্তার আচরণ বলতে কার আচরণের কথা বলা হচ্ছে? আমাদের আচরণের কথা। এবং আমরা কিভাবে আচরণ করি? আমরা এমন একটি অর্থনৈতিক ভাবে মানে তথ্য বা ব্যাখ্যা করে, মানে আমাদের আচরণটাকে অর্থনীতি এমন ভাবে ব্যাখ্যা করে যেখানে কিনা আমরা কিভাবে আমাদের সীমিত সম্পদ বা বাজেট দিয়ে কিভাবে আমরা পণ্য এবং পরিষেবার মধ্যে বাছাই করে নিই যে কোনটা আমাদের জন্য বেশি ভালো হবে। তাহলে জিনিসটাকে আমি আবার রিপিট করছি। ভোক্তার আচরণ তত্ত্ব বলতে বোঝায় যে আমাদের এমন এক আচরণ যার মাধ্যমে আমরা আমাদের সীমিত আয় বা বাজেট দিয়ে বাজারে যে বিভিন্ন পণ্য এবং পরিষেবা আছে এর মধ্যে কিভাবে বাছাই করে নিই, পছন্দ করে নিই যে কোনটা আমাদের জন্য ভালো হবে। এই যে বাছাই করে নিচ্ছি বা পছন্দ করে নিচ্ছি, ওই ব্যবহারটাকে এখানে বলা হচ্ছে ভোক্তার আচরণ তত্ত্ব, বা ওই আচরণটাকে বলা হচ্ছে এখানে ভোক্তার আচরণ তত্ত্ব। তাহলে আমি 1 সেন্টেন্সে আবার রিপিট করে দিচ্ছি জিনিসটা যদি কারোর ক্লিয়ার না হয়ে থাকে। ভোক্তার আচরণ তথ্য বলতে বোঝায় একজন ভোক্তা কিভাবে তার সীমিত সম্পদ বা বাজেটের মাধ্যমে বাজারে উপস্থিত বিভিন্ন পণ্য এবং পরিষেবার মধ্যে কিভাবে তার যেটা দরকার সেটা সে কিভাবে বাছাই করে। ওই বাছাই করার যে ব্যবহারটা, ওই বাছাই করার ব্যবহারটাকে বলা হয় ভোক্তার আচরণ তত্ত্ব। তাহলে এটা গেল মিনিং। এখন আমরা দেখে নিই যে ভোক্তার আচরণ তত্ত্বের মধ্যে মূল ধারণাগুলি কি কি। প্রথম যেটা হলো ইউটিলিটি। ভোক্তার আচরণ তত্ত্ব যখন বলবো তখন আমাদেরকে এই ইউটিলিটি কনসেপ্ট সম্পর্কে ধ্যান রাখতে হবে। ইউটিলিটি কি? ইউটিলিটি মানে হলো পণ্য এবং পরিষেবা থেকে ভোক্তা যে সন্তুষ্টি বা তৃপ্তি লাভ করে। তার মানে ইউটিলিটি কি হলো? ইউটিলিটি হলো ভোক্তা কোনো একটা পণ্য
বা পরিষেবা। পণ্য কি? পণ্য যে কোনো জিনিসপত্র। পরিষেবা কি? পরিষেবা মানে সেবা। এক্সাম্পল কি হতে পারে পরিষেবার? পণ্যর এক্সাম্পল তো দিতে হবে না, এটা আপনারা সবাই জানেন। পণ্য মানে যে কোনো জিনিস হতে পারে, চেয়ার, টেবিল, পেন, ল্যাপটপ, এনিথিং পণ্য। কিন্তু সেবা কি? সেবাও আছে। সেবা হলো যেমন ডাক্তার যেটা দেয় এটা সেবা দেয়, উকিল যেটা দেয় এটা সেবা দেয়, টিচার যেটা দেয় এটা সেবা দেয়। তো যে কোনো পণ্য এবং সেবা ব্যবহার করে আমরা যে পরিতৃপ্তিটা লাভ করি, এই পরিতৃপ্তিটাকে বলা হয় ইকোনমিক্সের ভাষায় ইউটিলিটি। ইকোনমিক্সের ভাষায় এটাকে ইউটিলিটি বলে। আমি সেম জিনিসটাকে আবার ওয়ান লাইনে রিপিট করে দিচ্ছি। আমি বারবার রিপিট করছি কারণ আমি জানি সবাই ইকোনমিক্সের প্রত্যেকটা কনসেপ্টকে একবারে ক্যাপচার করতে পারবে না। প্রথমবার যে বললাম এই জিনিসটাকে একবারে ক্যাপচার করতে পারবে না। এই জন্য আমি জিনিসগুলিকে বারবার রিপিট করি যাতে মানে আপনারা জিনিসগুলিকে ক্যাপচার করতে পারেন। কারণ আমাকে তো সবার কথা চিন্তা করতে হয়, এই জন্য সবাই যাতে জিনিসটাকে ক্লিয়ারভাবে বুঝে, এই জন্য আমি জিনিসটাকে 2বার 3বার রিপিট করি যাতে জিনিসটা আরও ক্লিয়ার থাকে। তাহলে এখানে যেটা বলছিলাম, ইউটিলিটি মানে হলো পণ্য এবং পরিষেবা থেকে একজন ভোক্তা যে সন্তুষ্টি বা পরিতৃপ্তি লাভ করে, ওই সন্তুষ্টি বা পরিতৃপ্তিটাকেই ইকোনমিক্সের ভাষায় বলা হয় ইউটিলিটি। ইকোনমিক্সের ভাষায় ইউটিলিটি বলে। তাহলে এইটি গেল ইউটিলিটির কনসেপ্ট, যেটা কিনা খুব ইজি বুঝে ফেললাম আমরা। একটা পণ্য থেকে যে পণ্য বা পরিষেবা থেকে যে পরিতৃপ্তি পাই, এই পরিতৃপ্তিটাকে ইকোনমিক্সের ভাষায় ইউটিলিটি বলে। এখন নেক্সট দেখে নিচ্ছি। নেক্সট হলো, এটাকে 2 ভাগে আমরা ব্যাখ্যা করতে পারি। একটা হলো মুট ইউটিলিটি বা মুট উপযোগ, উপযোগও বলে এটাকে বাংলাতে, মানে বাংলা যে কনসেপ্ট ইউটিলিটি, এটাকে ধ্যান রাখতে হবে যে এটাকে উপযোগ, উপযোগও কিন্তু বলা হয়, ধ্যান রাখতে হবে। ইউটিলিটি বা উপযোগ সেম কথা, ইউটিলিটি বা উপযোগ সেম কথা। ইউটিলিটি ইংলিশ ওয়ার্ড আর উপযোগটা হলো বেঙ্গলি ওয়ার্ড, ধ্যান রাখতে হবে। তো এখানে ইউটিলিটির 2টা কনসেপ্ট আছে। একটা মুট ইউটিলিটি হতে পারে অথবা মুট উপযোগ, আর একটা হতে পারে প্রান্তিক ইউটিলিটি অথবা প্রান্তিক উপযোগ, 2টা কনসেপ্ট। তাহলে মুট উপযোগ কি? মুট উপযোগ হলো যখন আমরা এই যে আগে বললাম কোনো একটা পণ্য বা পরিষেবা বুক করলে যে আমরা তৃপ্তি পাই, এটাকে উপযোগ বলে। এখন এই পণ্য বা পরিষেবা উপভোগ করে যে মোট উপযোগটা পেলাম, যে টোটাল কতটুকু উপযোগ পেলাম, এটা হলো মোট উপযোগ, মোট উপযোগ। আর যে যে অতিরিক্ত 1 একক ইউনিট পণ্য ব্যবহারের ফলে যে প্রাপ্ত অতিরিক্ত ইউটিলিটি, ওই অতিরিক্তটাকে বলা হয় প্রান্তিক উপযোগ। তাহলে জিনিসটা আমি জানি ভালোভাবে ক্লিয়ার হয়নি, তো আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যাতে জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়। যেমন এখানে আমি 3টা ডিভাইড করলাম। একটা হলো টোটাল ইউটিলিটি, এটা টিইউটা, টোটাল ইউটিলিটি টিইউ, এটা হলো টিইউ। আর এটাকে আমি লিখলাম এমইউ, মানে এম লিখলাম এটাকে এম। আর এখানে দ্রব্যের পরিমাণ লিখলাম, পরিমাণ মানে কোয়ান্টিটি। তো যে কোনো দ্রব্যের ধরে নিলাম, একটা এক্সাম্পল ধরে নিলাম, এটা মিষ্টি ধরে নিলাম। তো প্রথম মিষ্টিটা যখন খেলাম তখন একটা ইউটিলিটি পাবো, মনে করেন 10 পেলাম ইউটিলিটি। দ্বিতীয় মিষ্টিটা যখন খাবো তখন ইউটিলিটি প্রথমটা থেকে কিন্তু কম পাবো স্বাভাবিকভাবে। এটা বোঝার জন্য কিন্তু ইকোনমিক্স পড়তে হয় না। আমরা সিরিয়ালি যদি কোনো মিষ্টি খেতে থাকি, প্রথম মিষ্টি খেলে যে ইউটিলিটি পাবো, সেকেন্ড মিষ্টি খেলে তার তুলনায় কম পাবো। 3 নাম্বারটা অনেকে তো খেতেই পারবে না, অনেকে খেতে পারলেও 4 নাম্বারটা তো কেউই খেতে পারবে না। 5 নাম্বার যদি খাই আমরা তাহলে বমি চলে আসবে। তার মানে কি? তার মানে আমরা যত মিষ্টির ভোগের পরিমাণ বাড়াতে থাকি, আমাদের প্রান্তিক উপযোগ বা ইউটিলিটি কিন্তু কন্টিনিউয়াসলি কমতে থাকে। যেমন 3 নাম্বার যদি খাই তাহলে চলে আসবে 4 ধরে নিলাম। 4 নাম্বারটা যদি খাই মিষ্টি, ইউটিলিটি পাবো 0। 5 নাম্বার যদি খাই তাহলে দেখা যাবে যে ইউটিলিটি পাবো -3, মানে মাইনাসে চলে গেছে, মানে বমি হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো এটাকে বলা হয় মার্জিনাল ইউটিলিটি, এটা মার্জিনাল। তাহলে টোটাল কি? টোটালটা হলো প্রত্যেকটাকে যোগ করে করে, যেমন প্রথমটা যখন খেলাম তখন 10 পেলাম মার্জিনাল, তার মানে টোটাল কত হবে? 10। দ্বিতীয়টা যখন খেলাম তখন এই দুইটাকে যোগ করতে হবে, প্রথমটা এবং দ্বিতীয়টা।
তাহলে দুইটাকে যোগ করলে কত হবে 18, এটা হবে টোটাল ইউটিলিটি গেল। 3 নাম্বারটা যখন খাবো তখন কি হবে, এই তিনোটাকে যোগ করতে হবে, 10 + 8 + 4, তাহলে কত হলো 14। যখন 4 নাম্বারটা খাবো তখন 4 নাম্বার অবধি যোগ করবো, মানে 10 + 8 + 4 + 0, তাহলে এই তিনটা 10 + 8 কত, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে, 18 তো 10 + 8, 8 এর সঙ্গে 4 যোগ করলে এটা 22 হবে, সরি এটা 22 হবে, এটাকে কারেকশন করে দিচ্ছি, কারণ এখানে এই তিনটাকে যোগ করতে হবে, তো প্রথমটা 10, এরপরটা এটার সঙ্গে এটা যোগ করেছি 18, এরপরটা এটা প্লাস এটা প্লাস এটা, তার মানে 18 + 4, তাহলে কত হবে 18 + 4 = 22, 22 হয়ে গেল। নেক্সট আমরা করি 4 নম্বরের জন্য, তাহলে কি হবে 10 + 18, 18, 18 আর 4 কত 22, 20 আর 0, তো 22 এর সঙ্গে 0 যোগ করলে তো 22ই হবে, 0 যোগ করলে তো আর বাড়বে না, তো 22। এখন 5 নাম্বারটা যদি করি, তার মানে 10 + 8 + 4 + 0 + -3, তার মানে 10 + 8 18, 18 + 4 22, 22 + 0 মানে 22ই থাকবে, আর এই 22 + -3, তার মানে এটা থেকে মাইনাস চলে যাবে, 3 মাইনাস চলে যাবে, কারণ আমরা জানি যে 22 প্লাস আর এটা মাইনাস আছে, তো মাইনাস হলে 3টা যদি মাইনাস যায় তাহলে কত হবে, এটা হয়ে যাবে 19 হয়ে যাবে, তাহলে এটা হবে 19। তাহলে আশা করি এই যে মোট উপযোগটা এটা ক্লিয়ার হয়েছে, এই যে কনসেপ্টটা। আপনারা কিন্তু ভিডিওগুলিকে প্রত্যেকটাকে সিকোয়েন্সিয়ালি দেখতে হবে, আর না হলে কেউ যদি আজকের ভিডিও মিস করে নেক্সট ভিডিও দেখে ওই ব্যক্তি কিছুই বুঝতে পারবে না, এটার 100% শিওর আমি বলে দিলাম। এই জন্য আমি বারবার বলছি যে ভিডিওগুলিকে দেখলে কিন্তু এইভাবে একদম সিরিয়াল দেখতে হবে, সিরিয়াল না দেখলে কোনো লাভ হবে না, কারণ ভোক্তার আচরণ তত্ত্ব এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা ভিডিও একটা আরেকটার সঙ্গে কিন্তু লিঙ্ক থাকবে। আমি রেফারেন্স দেবো কিন্তু বারবার, নেক্সট ভিডিও যখন করব তখন বলবো যে আগের ভিডিওতে এটা বলেছিলাম, তো আগের ভিডিও না দেখলে কোনো লাভ হবে না, কারণ ইকোনমিক্সের টপিক এরকমই, কিছু করার নেই। তো এটা ধ্যান রাখতে হবে, প্রত্যেকটা টপিককে খুব ভালোভাবে কিন্তু বুঝতে হবে, দেখতে হবে। তাহলে আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে মার্জিনাল মানে প্রত্যেকটা এক্সট্রা, প্রথমটা বুক করে মার্জিনাল কত পেলাম 10 পেলাম, দ্বিতীয়টা বুক করে যে মার্জিনাল পেলাম এটা কত, প্রান্তিক কত, প্রান্তিক 8, 3 নাম্বারের প্রান্তিক কত 4, 4 নাম্বার ইউনিটের প্রান্তিক কত 0, 5 নাম্বারের প্রান্তিক কত -3। এখন যদি বলি 1 এর টোটাল কত, এই যে টোটাল 1 এর টোটাল কত 10, 2 এর টোটাল কত 18, 3 পর্যন্ত টোটাল কত 22, 4 পর্যন্ত টোটাল কত 22, 5 পর্যন্ত টোটাল কত 19। তাহলে এটা হলো মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের কনসেপ্ট, এটা হলো মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের কনসেপ্ট। তো এখন আপনারা এটার সঙ্গে যদি দেখুন তাহলে দেখবেন এটা হলো মোট সন্তুষ্টি, বললাম না মোট টোটাল করলাম, আর এটা হলো অতিরিক্ত একটি ইউনিট, মানে প্রত্যেকটা অতিরিক্ততে যা যা পেলাম, অতিরিক্ত একটি ইউনিট পণ্য ব্যবহারের প্রাপ্ত অতিরিক্ত সন্তুষ্টি, এটা হলো প্রান্তিক। নেক্সট আমরা দেখে নিই, যেমন একটা উদাহরণ, তুমি যখন প্রথম একটি চকলেট খাও তখন অনেক বেশি তৃপ্তি পাও, স্বাভাবিকভাবে চকলেটও হতে পারে মিষ্টি, আমি মিষ্টির এক্সাম্পল দিয়েছি, চকলেটের ক্ষেত্রেও সেম, প্রথম চকলেটটা গেলে আমরা প্রচুর পরিতৃপ্তি পাই, কিন্তু পঞ্চম বা ষষ্ঠ 5 নাম্বার বা 6 নাম্বার চকলেট খেলে কিন্তু আমরা প্রথমটার মতন কিন্তু সন্তুষ্টি পাই না, এবং ধীরে ধীরে সন্তুষ্টি কি হতে থাকে, কমতে থাকে। যখন আমি এখানে দেখালাম যে 10, তারপরে 8, তারপরে 6, তারপরে এই যে কমছিল যে দেখালাম। এখন এটা হলো বেসিক ধারণা, ইউটিলিটির বেসিক ধারণা কিন্তু দিয়ে দিলাম আজকে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ত্রিপুরার যত কম্পিটিটিভ এক্সামের নিউজ আছে সব কিন্তু পেয়ে যাবেন। এবং আমি আগের লেকচারেও বলেছিলাম যে যেই মাত্র এসটি জিটি প্রিপারেশন শেষ হবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের টেট প্রিপারেশন শুরু করে দেবো। এই চ্যানেলে ফ্রি, একদম ফ্রি থাকবে মেটেরিয়ালস, যেভাবে পড়াচ্ছি এইভাবে A to Z একদম সিরিয়াল নাম্বার দিয়ে কিন্তু টেট আমি স্টার্ট করব। তো আপনাদের আমার এই চ্যানেলের সঙ্গে থাকলে কিন্তু একদম প্রত্যেকটা টেটেরও ভিডিও কিন্তু এইভাবে লেকচার সিরিয়াল অনুযায়ী কিন্তু প্রিপারেশন পেয়ে যাবেন। এই জন্য আমি বলছি যে শুধু সাবস্ক্রাইব করলেও হবে না, বেল আইকনটাকে কিন্তু টিক করে রাখতে হবে, যাতে আমি যখন স্টার্ট করব তখন যাতে নোটিফিকেশন চলে যায়। তো এই জিনিসটা আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। নেক্সট টপিকটা দেখে নেই,
এটা হলো সীমাবদ্ধ সম্পদ ও পছন্দের জটিলতা। তার মানে আমাদের রিসোর্স যতই আছে এটা আমাদের কাছে লিমিটেড, এবং যার কারণে আমাদের চয়েস আসে, চয়েস যে কোনটা নেব কোনটা ছাড়বো। এটাও কিন্তু ইউটিলিটির কনসেপ্টের মধ্যে পড়ে। যেমন প্রত্যেক ভোক্তার আয়টা কিন্তু সীমিত, কিন্তু চাহিদাও সীম। মানে আমাদের কাছে ইনকাম যতই থাকুক না কেন, এটার কাছে কিন্তু আমাদের যে চাহিদাটা এটা কিন্তু আনলিমিটেড, অনেক বেশি চাহিদাটা। তো ভোক্তার আয়টা কিন্তু থাকে সীমিত এবং চাহিদাটা থাকে অসীম। তাই তাকে এমনভাবে পণ্য নির্বাচন করতে হয় যাতে সে তার আয় অনুযায়ী সর্বোচ্চ সন্তুষ্টি লাভ করতে পারে, সর্বোচ্চ সন্তুষ্টি লাভ করতে পারে। তার মানে আমি যদি আমার আয়টাকে কনস্ট্যান্ট ধরে নিই 20,000 টাকা, 20,000 টাকা, তাহলে এই 20,000 টাকা ইনকাম দিয়ে তো আমি সব জিনিস কিনতে পারবো না। তাহলে এই 20,000 টাকা ইনকাম দিয়ে আমি ডিসাইড করতে হবে যে এমন কি জিনিস কিনলে আমি সর্বোচ্চ সন্তুষ্টি পাবো। তাহলে এখানে এটাই বলা হচ্ছে যে সম্পদ আমাদের কাছে সীমাবদ্ধ এবং পছন্দ আমরা করতে পারি। এই সীমাবদ্ধ সম্পদ দিয়ে আমরা পছন্দ করি যে কোনটা নেব আর কোনটা ছাড়বো। এটাও হলো কনজিউমার বিহেভিয়ার বা ভোক্তার আচরণের মধ্যে কিন্তু পড়ে, যে আমাদের সীমিত সম্পদ দিয়ে আমরা কিভাবে পছন্দ করব কোনটা নেব কোনটা ছাড়বো। এটাও কিন্তু ভোক্তার একটা আচরণের মধ্যে পড়ে। নেক্সট আমরা দেখে নিই, এটা হলো বাজেট সীমাবদ্ধ। মানে বাজেটও কিন্তু আমাদের কাছে কনস্ট্যান্ট থাকে। একজন ভোক্তার মোট আয় দিয়ে যত পণ্য বা পরিষেবা কেনা যায় তার একটি সীমা কিন্তু থাকে। এই সীমাটাকে বলা হয় বাজেট বলা হয়। তার মানে ভোক্তার মোট আয় দিয়ে মানে আমরা যতই কিনবো না, এটা কিন্তু একটা সীমিতই কিনতে পারবো। মোট আয় দিয়ে যত পণ্য বা পরিষেবা কেনা যায় তার একটি কিন্তু সীমা থাকে। স্বাভাবিক 20,000 টাকা দিয়ে আমি তো আনলিমিটেড কিনতে পারবো না, তার মানে একটা সীমা থাকবে। ওই সীমাটাকেই কিন্তু বলা হয় বাজেটের সীমাবদ্ধতা। যে আমি যে কতটুক ম্যাক্সিমাম কিনতে পারবো, 20,000 টাকা দিয়ে কতটুক ম্যাক্সিমাম জিনিস কিনতে পারবো, ওইটাকেই বলা হয় বাজেটের সীমাবদ্ধতা। এটি একটি রেখা আকারে উপস্থাপন করা হয়, বাজেট রেখা, যেখানে প্রতিটি বিন্দু বোঝায় কত ইউনিট দুটি পণ্যের মধ্যে বন্টন করা যেতে পারে। যেমন এই জিনিসটা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। বাজেটের কনসেপ্টটা যেমন এই যে বাজেটের কনসেপ্টটা, বাজেট রেখা সাধারণত এরকম থাকে। বাজেট রেখাটা এটা হলো আমাদের বাজেট রেখা। এখন দুইটা দ্রব্য নিলাম, একটা হলো এদিকে নিলাম ওয়াই দ্রব্য, এদিকে নিলাম এক্স দ্রব্য। তাহলে আমাদের লিমিটেড ইনকাম দিয়ে আমরা দুইটি দ্রব্য বিভিন্ন কম্বিনেশন চাইলে কিনতে পারবো। একটা হলো এ কম্বিনেশন, একটা হলো বি কম্বিনেশন। এ কম্বিনেশনের মধ্যে ওয়াই কিনছি, মনে করুন আমি 5টা কিনেছি, আর এক্স কিনেছি 2টা। আর বি কম্বিনেশনের মধ্যে ওয়াই কিনেছি আমি ধরে নিলাম যে 3টা, আর এক্স কিনেছি 6টা। তাহলে এ কম্বিনেশনে কি দাঁড়ালো? এ কম্বিনেশনে দাঁড়ালো 5,2। আর বি কম্বিনেশনে কি দাঁড়ালো? বি কম্বিনেশনে দাঁড়ালো 3,6। তাহলে এই যে এ আর বি কম্বিনেশন, এই কম্বিনেশনটাই কিন্তু এই বাজেট রেখাটা শো করে। এটাকে বলা হয় বাজেট রেখা। এই রেখাটা হলো বাজেট রেখা। তো এখানে এটাই বলেছে, এটি হলো একটি রেখা আকারে উপস্থাপন। এই যে রেখা আকারে উপস্থাপন, বাজেট লাইন, এই যে রেখাটা, যেখানে প্রতিটি বিন্দু, মানে এ আর বি এর কথা বলা হয়েছে, প্রতিটি বিন্দু বুঝায় কত ইউনিট দুটি পণ্যের মধ্যে বন্টন হয়েছে। মানে প্রত্যেকটা বিন্দু, যেমন এ আর বি দুইটা বিন্দু নিলাম, বুঝায় যে কত ইউনিট নেওয়া হয়েছে দুটি পণ্যের, ওয়াই কত নেওয়া হয়েছে, এক্স কত নেওয়া হয়েছে।
যেমন এখানে দেখলাম y5 নেওয়া হয়েছে, x2 নেওয়া হয়েছে, বি এর মধ্যে দেখলাম y3 নেওয়া হয়েছে, x6 নেওয়া হয়েছে। তো এটাই বাজেট রেখা শো করে। আর এটাই হলো বাজেটের সীমাবদ্ধতা, যে এই যে বাজেট রেখাটা আছে, এই যে বাজেট রেখাটা আছে, এই বাজেট রেখাটা কি বোঝায়, যে এই বাজেট রেখার বাইরে আমরা যে কোনো পয়েন্টে বুক করতে পারবো না, কিন্তু বাজেট রেখার ভিতরে বুক করতে পারবো। আর বাজেট রেখার উপরে যদি আমরা বুক করি, তার মানে আমাদের সব টাকা খরচা হবে। তাহলে আমরা বলতে পারি যে বাজেট রেখার ভিতরে যদি আমরা খরচা করি, তাহলে কিছু টাকা আমাদের কাছে পকেটে থেকে যাবে। আর বাজেট রেখার উপরে তো হবেই না, কারণ এটা আমাদের বাজেটের বাইরে, টাকার বাইরে। আর বাজেট রেখার উপরে যদি আমরা খরচা করি, তাহলে সব টাকা শেষ হয়ে যাবে। যেমন এটাকেও আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি বাজেটের এই কনসেপ্টটা কি হবে। যে বাজেট রেখার ভিতরে এবং বাইরের যে ঘটনাটা, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো, আমি যদি এটাকে বাজেট রেখা ধরি, এটা যদি বাজেট রেখা ধরি, আর আমার ইনকামটা আমি ধরলাম এম, যেটা কিনা 20 টাকা ধরলাম, ইনকাম আমার 20 টাকা। তার মানে এই বাজেট রেখার ভিতরে যে কোনো জায়গাতে যদি আমি খরচা করি, আমি 20 থেকে কমই খরচা করব। এটা 15 হতে পারে, এটা 10ও হতে পারে। আর এই বাজেট রেখার উপরে যদি আমি খরচা করি, তার মানে আমার 20 টাকার মধ্যে পুরোটা 20 টাকা চলে যাবে, 20 টাকা খরচা হয়ে যাবে। আর যেহেতু আমার কাছে আছেই 20 টাকা, তার মানে আমি 20 টাকার বেশি খরচা করতে পারবো না। এটা হলো বাজেট লাইনের বাইরে, এটা হলো বাজেট লাইনের বাইরে। তাহলে এটা হলো বাজেট লাইনের মেইন কনসেপ্টটা আমি আজকে বুঝিয়ে দিলাম। নেক্সট ক্লাসে আমরা যখন বাজেট আবার পাবো, তখন আরও ডিটেলস ডিসকাস করব। নেক্সট হলো ইনডিফারেন্স কার্ভ বা অপরিবর্তনশীল পছন্দ। এটি একটি রেখা যা একটি পরিমাণ, একই পরিমাণ সন্তুষ্টি প্রদান করে এমন বিভিন্ন পণ্যের সংমিশ্রণকে দেখায়। তার মানে ইনডিফারেন্স কার্ভ হলো এমন একটি কার্ভ যেটা কিনা বিভিন্ন পণ্যের দেখায়, যেটা কিনা একই রকমের সন্তুষ্টি প্রোভাইড করে। এই রেখা প্রতিটি বিন্দুতে ভোক্তা সমান সন্তুষ্টি পায়। তাহলে এই যে লাইনগুলি বললাম, আমি জানি একজনও কিছুই বুঝেনি। এখন এটাকেও বোঝাতে গেলে আমার সেম ডায়াগ্রাম ড্র করতে হবে, তাহলে বুঝবেন। কিচ্ছুই বুঝেননি আমি জানি, কিন্তু এখন সবই বুঝতে পারবেন, আমি দেখাচ্ছি। এই হলো আমাদের একটি রেখা, যেখানে একটি নিলাম, এদিকে নিলাম ওয়াই, এদিকে নিলাম এক্স নিলাম। আর ইনডিফারেন্স কার্ভ তো, তাহলে একটা ইনডিফারেন্স কার্ভ ড্র করি। এই হলো আমাদের ইনডিফারেন্স কার্ভ, এটা হলো আইসি কার্ভ, আইসি, যেটা এটাকে আইসি শর্টে লিখতে পারি আমরা, আইসি। তার মানে এটাও আইসি, এটা আইসি। তো এখানে বোঝাচ্ছে যে ইনডিফারেন্স কার্ভ বোঝাচ্ছে যে সেম ভাবে বাজেটের মতো আমরা এখানেও কিছু কম্বিনেশন নিতে পারি। এটা একটা কম্বিনেশন, বা এটা আরেকটা কম্বিনেশন নিতে পারি, যেখানে এ এটাকে দিলাম, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম। এখানে আমি 4 দিলাম, এখানে আমি 1 দিলাম, এখানে 2, এখানে 4 দিলাম, আর এখানে 1 দিলাম, এখানে 6 দিলাম। তাহলে সেম ভাবে কম্বিনেশন আমরা বানাতে পারি। এ এর এ ইকুয়ালস টু কি হবে তখন? এ ইকুয়ালস টু হবে 4, 1। বি কি হবে? 2, 4। সি কি হবে? 1, 6। তাহলে এখন যদি বাজেটের ক্ষেত্রেও সেম হয়, ইনডিফারেন্স কার্ভের ক্ষেত্রেও সেম হয়, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হলো বাজেটের মধ্যে বুঝিয়েছে যে আমরা লিমিটেড টাকা দিয়ে কতটুকু কিনতে পারবো, আর ইনডিফারেন্স কার্ভ দিয়ে বুঝিয়েছে যে আমরা ওই প্রত্যেকটা কম্বিনেশন থেকে ইউটিলিটি কতটুকু পাবো। এবং এটার আনসার হবে যে ইউটিলিটি আর কোয়ান্টিটির কনসেপ্টটা আলাদা। কিভাবে আলাদা? এখানে প্রত্যেকটা কোয়ান্টিটি কিন্তু ডিফারেন্ট। যেমন এটা 41, এটা 24, এটা 16,
কিন্তু প্রত্যেকটা কম্বিনেশন থেকে যে আমরা পরিতৃপ্তি পাচ্ছি এটা কিন্তু সেম। এ থেকে যতটুকু পরিতৃপ্তি পাচ্ছি, বি থেকেও সেম পাচ্ছি, সি থেকেও সেম পাচ্ছি। এটাই হলো ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইনের মধ্যে ডিফারেন্স। ইনডিফারেন্স কার্ভ শো করে যে ইনডিফারেন্স কার্ভ হলো এমন একটা কার্ভ যেটা কিনা দুটি দ্রব্যের বিভিন্ন কম্বিনেশন শো করে, যেটা কিনা সেম লেভেল অফ পরিতৃপ্তি প্রদান করে বা সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন বুঝায়। আমি আবার রিপিট করছি, ইনডিফারেন্স কার্ভ হলো এমন একটি কার্ভ যেটি কিনা দুটি দ্রব্যের বিভিন্ন কম্বিনেশন শো করে, যেটা কিনা সমপরিমাণ পরিতৃপ্তি প্রদান করে। এখন আমার এই কনসেপ্টের লগে লেখাগুলি মিলিয়ে দেখুন, সবটা মিলবে। এটি একটি রেখা, স্বাভাবিক এটি একটি রেখা, একই পরিমাণ সন্তুষ্টি প্রদান করে। আমি একটু আগেই বললাম প্রত্যেকটা সেম স্যাটিসফ্যাকশন প্রোভাইড করে। এমন বিভিন্ন পণ্যের সংমিশ্রণ, বিভিন্ন কেন? কারণ কোয়ান্টিটি আলাদা। এই রেখা প্রতিটি বিন্দুতে ভোক্তা সমান সন্তুষ্টি পায়, যেটা আমি একটু আগে বললাম, এ বি সি। কোয়ান্টিটি ডিফারেন্ট হতে পারে কিন্তু সন্তুষ্টি সমান। তাহলে এই গেল কনসেপ্ট, ইনডিফারেন্স কার্ভের কনসেপ্ট। নেক্সট আমরা দেখে নিই এটার বৈশিষ্ট্য। ইনডিফারেন্স কার্ভ সবসময় নিচের দিকে ঢালু হয়, তার মানে নিচের দিকে নামে, যেটা আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে যাচ্ছে এটা। আরেকটা হলো একে অপরকে অতিক্রম করে না। তার মানে এটা মানে একটা ইনডিফারেন্স কার্ভ আরেকটা ইনডিফারেন্স কার্ভকে ইন্টারসেক্ট কোনো সময় করে না। যদি এরকম হয় তাহলে এই ডায়াগ্রামটা রং, এটা রং ডায়াগ্রাম। মানে একটা ইনডিফারেন্স কার্ভ আরেকটা ইনডিফারেন্স কার্ভকে কোনো সময় ইন্টারসেক্ট করবে না। তার মানে ইনডিফারেন্স কার্ভগুলি, এই যে ইনডিফারেন্স কার্ভগুলি একটা ইনডিফারেন্স কার্ভ আরেকটা ইনডিফারেন্স কার্ভের উপরে হতে পারে। যেমন এটা হলো একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম হতে পারে, কিন্তু একটা আরেকটাকে যে ইন্টারসেক্ট করবে এই জিনিসটা কিন্তু হবে না। এটা রং, এটা রং। এটা হতে পারে, এটা রাইট, একটা আরেকটার উপরে হতে পারে কিন্তু ইন্টারসেক্ট করবে না। এটাই বলেছে যে একে অপরকে অতিক্রম করে না। অতিক্রম মানে ইন্টারসেক্ট করে না। এই যে লেখা আছে ইন্টারসেক্ট, ডু নট ইন্টারসেক্ট। তাহলে এটা হলো ইনডিফারেন্স কার্ভের ধারণা। এখন নেক্সট টপিকটা দেখে নিই। নেক্সট টপিকটা কি? সন্তুষ্টির সর্বোচ্চকরণ মানে ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন। ভোক্তা চেষ্টা করে তার পছন্দ অনুযায়ী এমন পণ্যের সংমিশ্রণ বেছে নিতে যা তার বাজেটের মধ্যে পড়ে এবং তাকে সর্বোচ্চ সন্তুষ্টি দেয়। তার মানে ভোক্তা নিজের কম্বিনেশনের মধ্যে এমন একটা কম্বিনেশন বেছে নেয় যে কম্বিনেশন কিনা তাকে সবসময় সর্বোচ্চ পরিতৃপ্তি প্রদান করে, ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন প্রদান করে। এটাকে বলা হয় সর্বোচ্চ সন্তুষ্টি। ভোক্তা চেষ্টা করে তার পছন্দ অনুযায়ী এমন পণ্যের সংমিশ্রণ বেছে নেবে, এই যে এ আছে, এ ছিল এখানে, এ সংমিশ্রণ, বি, সি, এমন একটা পছন্দ বেছে নেবে যেটা কিনা তার বাজেটের মধ্যেও পড়বে, বাজেটের মধ্যে মানে টাকা দিয়ে কিনতেও পারবে, এবং এটা সর্বোচ্চ স্যাটিসফ্যাকশন দেবে বা সন্তুষ্টি দেবে। এটাকে বলা হয় সন্তুষ্টির সর্বোচ্চকরণ। নেক্সট আমরা দেখে নিই, এই বিন্দুকে সমতা বিন্দু বলে। তার মানে যে জায়গার মধ্যে একটা ভোক্তা সর্বোচ্চ পরিতৃপ্তি পাবে, ওই সর্বোচ্চ পরিতৃপ্তির জায়গাটাকে কিন্তু সমতার বিন্দুও বলা হয়, যেখানে বাজেট আর আইসি কার্ভ একে অপরকে পরস্পর করে, একে অপরকে স্পর্শ করে। অপরিবর্তনশীল কার্ভ কোনটা ছিল? এটা আইসি কার্ভ। তার মানে আমরা এই কনসেপ্টটা যে এখন বললাম, এই কনসেপ্টটা সন্তুষ্টির সর্বোচ্চকরণ, এটার মধ্যে কিন্তু দুইটা জিনিস চলে যাচ্ছে। একটা হলো বাজেট আর একটা হলো সন্তুষ্টি। বাজেটের রেখাটা কিরকম ছিল? এরকম, এটা হলো বাজেট রেখা। আর সন্তুষ্টি বা পরিতৃপ্তি বা ইউটিলিটি রেখাটা কিরকম ছিল? এরকম ছিল, এরকম। এবং দুইটাকে যখন আমরা একটা করে দেব তখন পেয়ে যাব সমতা বিন্দু বা ইকুইলিব্রিয়াম। এখন দুইটাকে কেমনে একটা করব দেখাচ্ছি আমি।
যখন এই বাজেট লাইনকে স্পর্শ করবে বলেছে, তার মানে এটা হলো আমাদের বাজেট লাইন, আর বাজেট লাইনের যে জায়গার মধ্যে ইনডিফারেন্স কার্ভ স্পর্শ করবে, তার মানে এটা হয়নি, এটা ইন্টারসেক্ট করে ফেলেছে, এটা হয়নি। ইন্টারসেক্ট করলে কিন্তু হবে না, স্পর্শ করতে হবে। অ্যাকচুয়ালি মাউস দিয়ে করছি তো, মাউস দিয়ে করলে খুব ডিফিকাল্ট হয়। এটা গেল আমার বাজেট লাইন, আর এটাকে জাস্ট স্পর্শ করবে, ইন্টারসেক্ট না কিন্তু, এই স্পর্শ করে বেরিয়ে গেছে, বাস হয়ে গেছে। তাহলে এটা হলো আমার আইসি কার্ভ, আর এটা হলো আমার বাজেট কার্ভ, এটা হলো বাজেট কার্ভ। তার মানে যে জায়গার মধ্যে বাজেট কার্ভের যে জায়গার মধ্যে আইসি কার্ভ ইন্টারসেক্ট করবে, এই যে পয়েন্টটা, এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই বিন্দুতে বলা হয় সমতা বিন্দু বলা হয়, যেখানে বাজেট লাইন ও অপরিবর্তনশীল মানে আইসি কার্ভ একে অপরকে স্পর্শ করে। স্পর্শ, এই দেখো স্পর্শ করেছে, স্পর্শ। তাহলে হয়ে গেল এই টপিকটাও। নেক্সট আমরা দেখে নিই, নেক্সট কি আছে দেখে নিই। দেখুন, জানি আমি যে ভিডিওটা দেখছে মনে করছে যে জিনিসগুলি একটু কমপ্লিকেটেড লাগছে অনেকের, কিন্তু কিছু করার নেই। বক্তার আচরণ তত্ত্ব পড়তে গেলে এই কমপ্লিকেশনগুলি ফেস করতে হবে, এবং ভিডিওগুলিকে সুন্দরভাবে ভালো করে দেখতে হবে, স্লোভাবে আস্তে আস্তে করে ধৈর্য ধরে। ভিডিওটাকে বন্ধ করে দিয়ে বসে থাকলে লাভ হবে না, পরীক্ষায় পাশ করবেন না। পরীক্ষায় পাশ করতে গেলে এইগুলি জিনিসকে একটু এফোর্ট দিয়ে পড়তেই হবে, কিছু করার নেই, কারণ জিনিসগুলি একটু কঠিন। ইকোনমিক্স বলে কথা, ইকোনমিক্স এত সোজা না। তো ধ্যান রাখতে হবে যে ইকোনমিক্সের, আর আপনাদের এসটিজিটি বলতে গেলে এসটিজিটির সিলেবাসে ইকোনমিক্সের কিছুই দেয়নি। এসটিজিটির যে টোটাল 15টা টপিক আছে, আমি সবাইকে বলি এই কথাটা, 15টা টপিকের মধ্যে একমাত্র এই টপিকটাই আছে যেটা কিনা কঠিন, একটা টপিক মাত্র কঠিন, আর বাকি 14টা টপিক একদম ইজি। তো এই টপিকটা, আর আরেকটা কথা বলে দিই, কোশ্চেন কিন্তু এটা থেকে বেশি আসবে, কোশ্চেন কিন্তু এই টপিক থেকেই আসবে, গ্যারেন্টি আমি বলে দিলাম। এই টপিক থেকে আপনারা কিন্তু 4টা কোশ্চেন পাবে, 4টা। আপনাদের 35 কোশ্চেনের মধ্যে 4টা কোশ্চেন কিন্তু আসবে এই টপিক থেকে। এই যে ইউনিট 1-এর 4 নাম্বার টপিক, যে থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার, এটা থেকে কিন্তু 4টা কোশ্চেন আসবে। তো এটা কিন্তু স্কিপ করা যাবে না, একটু কঠিন হলেও এটাকে পড়তে হবে, কিছু করার নেই। এখন এই যে থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার যেটা আছে, এটা দুইটা থিওরি আমরা পড়বো। একটা হলো কার্ডিনাল অ্যাপ্রোচ, যেটা আপনাদের সিলেবাসে আছে, আপনারা দেখে নিয়েছেন, আমি জানি অলরেডি জানেন এগুলি, যে কার্ডিনাল ইউটিলিটি আছে, যেটাকে ইউটিলিটি মাপা যায় ধরে নিই আমরা। আরেকটা হলো অর্ডিনাল, এই দুইটা কিন্তু আছে। আর নেক্সট ক্লাসে আমি এটাই করাবো, নেক্সট ক্লাসে কার্ডিনালটা নিয়ে আসবো, কার্ডিনালটা ডিসকাস করবো নেক্সট ক্লাসে। কার্ডিনালটা প্রথম ইউনিটটা, প্রথম যে টপিকটা হলো থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার, তারপরে কার্ডিনাল, এই কার্ডিনালটা নেক্সট দিন করাবো। তাহলে যেহেতু নেক্সট দিন কার্ডিনাল করাবো, আজকেই কিন্তু কার্ডিনালটা একটু বুঝে নিন ভালো করে, যে কার্ডিনালটা কি, তারপরে অর্ডিনাল করাবো। কার্ডিনালটা কি দেখে নিই। প্রথম কথা হলো কার্ডিনাল দিয়েছে আলফ্রেড মার্শাল, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে কে দিয়েছে, নাম আসতে পারে কিন্তু। তারপরে বলেছে যে ইউটিলিটি সংখ্যায় প্রকাশ করা যায়, মানে কার্ডিনালের মধ্যে বলা হয়েছে যে ইউটিলিটিকে সংখ্যায় প্রকাশ করা যায়। সাধারণত আমরা কিন্তু ইউটিলিটি মানে কি, স্যাটিসফ্যাকশনটাকে কিভাবে সংখ্যায় প্রকাশ করা যায়, এটা তো সংখ্যায় প্রকাশ করাটা ডিফিকাল্ট, কিন্তু এখানের মধ্যে ধরে নেওয়া হয়েছে যে স্যাটিসফ্যাকশনকেও সংখ্যায় প্রকাশ করা যায়। এটা হলো কার্ডিনালের কনসেপ্ট। যেমন ইউটিলিটি 10 হতে পারে, 20 হতে পারে। প্রান্তিক ইউটিলিটির হ্রাসের নিয়ম, এটাও আমরা দেখব, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, আজকের ক্লাসে দেখিয়েছিলাম। একটা ছিল কিউ, একটা ছিল টি, একটা ছিল এম। তো আপনার মনে যদি থাকে তাহলে দেখবেন যে এমটা কিন্তু কম ছিল, আমি লিখেছিলাম 10, 8, তারপরে 6 না কত জানি 0, তারপরে -3 এরকম লিখেছিলাম। তো এটাতে যে আমরা দেখছি যে এমটা কিন্তু ডিক্রিজ হচ্ছে কন্টিনিউয়াসলি। এই এমটা যে ডিক্রিজ হচ্ছে, এটাকেই বলা হয় ল অফ মার্জিনাল ইউটিলিটি। এটাই তো মার্জিনাল ইউটিলিটি না, এম। এই এমটা যে ডিক্রিজ করছে, এটাকেই বলা হয় ল অফ মার্জিনাল ইউটিলিটি।
তাহলে এটা হলো কার্ডিনালের কনসেপ্ট, আরও ডিটেলসে পড়াতে হবে, এটা জাস্ট ইন্ট্রোডাকশন আজকে দিয়ে দিলাম। নেক্সট হলো অর্ডিনাল। অর্ডিনালের মধ্যে কার্ডিনালের উল্টা বলেছে। কার্ডিনালে বলেছে যে নাম্বারে প্রকাশ করা যায় 1 2 3। অর্ডিনালে বলেছে যে নাম্বারে প্রকাশ করা যায় না, এটাকে র্যাঙ্ক করা যায়, র্যাঙ্ক। অর্ডিনাল উপায় ইউটিলিটি মাপা না গেলেও তুলনা করা যায় বা র্যাঙ্ক করা যায়। এটা কে দিয়েছেন? জে.আর. হিক্স আর আর.জি.ডি. এলেন। ধ্যান রাখতে হবে, নামগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। এখানে বলা হয়েছে যে ইউটিলিটি সংখ্যায় প্রকাশ করা হয় না, বরং পছন্দের ক্রম অনুযায়ী দেখানো হয়, র্যাঙ্ক করা হয়। আর এটাকে কিন্তু ইনডিফারেন্স কার্ভ অ্যানালাইসিস বলে, যেটা আজকে ডিসকাস করলাম। এরকম ডায়াগ্রাম ছিল না একটা, এটা কিন্তু অর্ডিনাল আন্ডারে পড়ে, ইনডিফারেন্স কার্ভ। নেক্সট আমরা দেখে নেই বক্তার আচরণ তত্ত্বের গুরুত্ব কি। বক্তার আচরণ তত্ত্ব থেকে আমরা কি জানতে পারি বা কি বুঝতে পারি? বক্তার আচরণ তত্ত্ব থেকে আমরা বাজার সম্পর্কে বিশ্লেষণ করতে পারি। বাজার বিশ্লেষণের সহায়তা হয়, যে বাজারে কোন দ্রব্যের চাহিদা বেশি আছে, কোন দ্রব্যের চাহিদা কম আছে, যোগান কোনটা, এই বাজার সম্পর্কে আমরা আইডিয়া নিতে পারি। তারপরে পণ্যের দাম নির্ধারণে সহায়ক, কারণ ভোক্তার আচরণ বুঝলেই তো জিনিসপত্রের দাম ডিসাইড করা পসিবল হবে, যে ও কিভাবে আচরণ করছে। ও যদি বেশি ডিমান্ড করে দাম বেশি হবে, ও যদি কম ডিমান্ড করে দাম কম হবে। তাহলে ভোক্তার আচরণ তত্ত্ব দামও নির্ধারণ করে। নেক্সট হলো ভোক্তার চাহিদা বোঝার জন্য ব্যবহৃত হয়। তার মানে ভোক্তার চাহিদাটাকে বোঝার জন্য ভোক্তার আচরণ তত্ত্ব ব্যবহৃত হয়। ভোক্তার আচরণ তত্ত্ব পড়লে আমরা ভোক্তার চাহিদা সম্পর্কে বুঝতে পারবো, যে ভোক্তার চাহিদাটা কতটুকু বেশি না কম। নেক্সট হলো সরকার নীতি নির্ধারণে ব্যবহার, মানে ভোক্তার আচরণ তত্ত্ব পড়লে আমরা জানতে পারি যে সরকারের বেশি ট্যাক্স লাগানো দরকার নাকি কম ট্যাক্স লাগানো দরকার। এখন যারা এখন পর্যন্ত আছেন আমার সঙ্গে, ভিডিওটার সঙ্গে, অনেকে তো স্কিপ করে দিয়েছে আমি জানি অলরেডি, কারণ এতগুলি জিনিস মাথার মধ্যে একসঙ্গে যারা রাখতে পারবে বা যারা কন্টিনিউ করছে তাদেরকে তো আমি অ্যাপ্রিসিয়েট করব, এবং যারা চলে গেছে কন্টিনিউ না করে কিছু করার নেই। এক্সামে পাস করতে গেলে কন্টিনিউ করতেই হবে, জিনিসগুলি ডিফিকাল্ট হলেও দেখতেই হবে, কিছু করার নেই। এবং এই যে প্রত্যেকটা ভিডিওকে আমি এত সুন্দরভাবে এক্সপ্লেন করছি এবং ম্যাটেরিয়ালস বানাচ্ছি, এটার জন্য একটা সাবস্ক্রাইব তো বানতা হে। তো অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পরিমাণ যদি বাড়তে থাকে, ভিউ বাড়তে থাকে, লাইক শেয়ার যদি বাড়ে, তখনই কিন্তু আমি আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো। এবং আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম যে এসটিজিটির প্রিপারেশনের সময়কালীন 1000 সাবস্ক্রাইবার মিনিমাম যদি হয়, তখনই কিন্তু আমার জিনিসটা ভালো লাগবে, যে আমি বুঝতে পারবো যে আপনাদের আমার লেকচার ভালো লাগে, এবং আমি তখন কিন্তু আরও মোটিভেটেডভাবে যে টেটের প্রিপারেশনটা এটা কিন্তু চালু করতে পারবো। তাহলে টেট 1 টেট 2 এই যে আছে, তাহলে আপনারা যদি টেট 1 টেট 2ও পড়তে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে কিন্তু আমি নতুন নতুন আরও কন্টেন্ট নিয়ে আসবো এসটিজিটির পরেই। তাহলে দেখে নিই আর কি আছে এখানের মধ্যে। হ্যাঁ, মোটামুটি এমসিকিউ চলে এসেছে, প্রায় শেষ, আর বেশি কিছু নেই। ভোক্তার আচরণ তত্ত্ব আমাদের বুঝতে সাহায্য করে কিভাবে একজন ব্যক্তি তার আয় ও পছন্দ অনুযায়ী পণ্য বেছে নেয়। এতে অর্থনীতির অনেক মৌলিক ধারণা, যেমন ইউটিলিটি, বাজেট, বিকল্প পছন্দ, এগুলি আমরা বুঝতে পারি। ভোক্তার আচরণ তত্ত্ব থেকে কি কি বুঝতে পারি? ইউটিলিটি, বাজেট সম্পর্কে বুঝতে পারি, আর পছন্দের বিকল্প সম্পর্কে বুঝতে পারি। তাহলে এখন দেখি 10টা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এক্সামে আসতে পারে এর ধরনের এমসিকিউ আমি কিন্তু এখানে দিয়েছি। তো আপনারা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন যে 10-এর মধ্যে কে কত পেয়েছেন। সবাই দেখে ভিডিও, ভিউ তো আসে, কিন্তু কমেন্টের মধ্যে কেউই জানায় না যে কে কত পেয়েছে। মাত্র 4-5 জন আছে, আমি দেখেছি 4-5 জন আছে যারা কিনা জানায় যে 10-এর মধ্যে কত পেয়েছে, আর বাকিরা কেউই জানায় না। তো এভাবে হয় না, আপনারা অবশ্যই জানাবেন যে কত পেয়েছেন। কম হোক বেশি হোক, দেখলে আমি বুঝতে পারবো যে সবাই যদি মোটামুটি বেশি পায় তাহলে তো ভালো, যে কন্টেন্টগুলি ভালো হচ্ছে, অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে। তো কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন আপনারা, শুধু 4-5 জন জানালে হবে না। ভিউ আসে 400-500, আর কমেন্ট আসে মাত্র 2টা আর 3টা, মানে 2 জন আর 3 জনই কি সলভ করে, বাকিরা করে না? বাকিরাও করে, কিন্তু বাকিরা জানায় না। তো আপনারা অবশ্যই জানাবেন। তাহলে দেখে নিই ফার্স্ট যেটা, এটা হলো ভোক্তার আচরণ তত্ত্ব কোন বিষয়ে ব্যাখ্যা করে। এটার আনসার কোনটা হবে?
এটার আনসার হবে যে কিভাবে ভোক্তা তার সীমিত আয় দিয়ে পণ্য নির্বাচন করে সর্বোচ্চ সন্তুষ্টি লাভ করে, এটা হবে আনসার। নেক্সট আমরা দেখে নিই মোট ইউটিলিটি বলতে কি বোঝায়। অতিরিক্ত একটি ইউটিলিটি পণ্য থেকে প্রাপ্ত সন্তুষ্টি নাকি পণ্য ও পরিষেবা থেকে মোট সন্তুষ্টি নাকি পণ্যের দাম নাকি ভোক্তার আয়। তাহলে এটা মোট বলেছে, তো তার মানে এটার আনসারও মোটের সঙ্গে রিলেটেড হবে, এটা ক নাম্বারটা। নেক্সট আমরা দেখে প্রান্তিক। প্রান্তিক মানে এক্সট্রা, তো এক্সট্রা মানে অতিরিক্ত, তার মানে এটা হবে আনসার। প্রান্তিক ইউটিলিটির অর্থ হলো অতিরিক্ত একটি ইউটিলিটি পণ্য থেকে পাওয়া অতিরিক্ত সন্তুষ্টি। নেক্সট আমরা দেখে নিই বাজেট সীমাবদ্ধতা বলতে কি বোঝায়। বাজেটের সীমাবদ্ধতা বলতে বোঝায় ভোক্তার মোট আয় অনুযায়ী কেনা যায় এমন পণ্যের সীমা, এটা হবে আনসার। নেক্সট আমরা দেখে নিই অপরিবর্তনশীল রেখা ইনডিফারেন্স কার্ভ সম্পর্কে কোনটি সঠিক। এখান থেকে এটি উপরের দিকে ওঠে, উপরের দিকে তো ওঠে না। একই সন্তুষ্টি দেয় এমন পণ্যের সংমিশ্রণ, নাকি বিভিন্ন পণ্যের দাম দেখায়, নাকি বাজেট সীমাবদ্ধতা নির্দেশ করে। এটার আনসার কি হবে, খ নম্বরটা হবে। নেক্সট সমতা বিন্দু ইকুইলিব্রিয়াম পড়িয়েছি কিন্তু আজকে, যেখানে কিনা বাজেট লাইন আর অপরিবর্তনীয় রেখার ছেদবিন্দু, নাকি শুধুমাত্র বাজেট লাইন, নাকি শুধুমাত্র ইউটিলিটি সর্বোচ্চ, নাকি পণ্যের। তাহলে এটার আনসার কি হবে, এটা হবে। নেক্সট হলো কার্ডিনাল উপায়ের প্রধান বৈশিষ্ট্য কি। কার্ডিনাল ইউটিলিটির সংখ্যায় মাপে, নাকি মাত্রা, নাকি ব্যবহার ইন্ডিফারেন্স ব্যবহার করে ইন্ডিফারেন্স কার্ভ, নাকি ইউটিলিটি মাপা যায় না। এটার আনসার কি হবে, সংখ্যা, এটা হবে কারেক্ট। নেক্সট হলো অর্ডিনাল উপায়ে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ। অর্ডিনাল বলেছে, তো তার মানে আনসার কি হবে, লেখা ছিল কিন্তু র্যাঙ্ক হবে আনসার। নেক্সট ল অফ ডিমিনিশিং মার্জিনালিটি এর ওই ভোগ করলে ইউটিলিটি কমতে থাকে যে, এটা ওই কনসেপ্টটা। তো মানে প্রতিটি অতিরিক্ত ইউনিটের ইউটিলিটি কমে যায়। নেক্সট ভোক্তার আচরণ তত্ত্বের ব্যবহারিক গুরুত্ব কি। তো এটা হলো আজকে লাস্ট কোয়েশ্চেন, এবং কমেন্টে জানাতে হবে না, আপনারা কমেন্টে জাস্ট 10-এর মধ্যে কত পেয়েছেন এটা জানালেই হবে। এটার উত্তর আমি বলে দেবো, আজকেই বলে দেবো এটার উত্তর। তো এটা আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মধ্যে 10-এর মধ্যে কত পেয়েছেন। তো এটার আনসার কি হবে, ভোক্তার আচরণ তত্ত্বের ব্যবহারিক গুরুত্ব পণ্যের দাম নির্ধারণে সাহায্য করে, নাকি শুধু পণ্য উৎপাদনে ব্যবহৃত হয়, নাকি শুধুমাত্র সরকারের বাজেট পরিকল্পনায় ব্যবহার হয়, নাকি শুধু বাজারে সরবরাহ নির্ধারণে ব্যবহৃত হয়। তাহলে এটার আনসার কি হবে, পণ্যের দাম নির্ধারণে সাহায্য করে, 1 নাম্বারটা। তাহলে আজকের মতন এরকম কন্টেন্ট যদি আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলি শেয়ার করবেন, লাইক করবেন, এবং কেউ যদি আরও অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নিতে চান, স্টাডি মেটেরিয়ালস লাগে, এমসিকিউ লাগে, যে কোনো জিনিস যদি লাগে তাহলে অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বর্তমানে কিন্তু পেইড ক্লাসও চলছে, যেখানে কিনা কম্প্রিহেন্সিভলি সবগুলি ভালোভাবে করানো হচ্ছে, অনেকগুলি এমসিকিউ প্র্যাকটিস করানো হচ্ছে, মক টেস্ট। তো এগুলি যদি আপনারা দরকার লাগে তাহলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের জন্য এখানে রইল, নেক্সট ক্লাসে নিয়ে আসবো যে কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচটা, এটা ডিসকাশন করব একদম কম্প্রিহেন্সিভলি, প্রত্যেকটা এই যে সিরিয়াল নাম্বার অনুযায়ী যত নাম্বারে আসবে এটা অত নাম্বারে। তাহলে আজকের জন্য এখানেই রইল, নেক্সট দেখা হচ্ছে কার্ডিনাল ইউটিলিটি কনসেপ্ট।